নারীরা যাতে পলিসি মেকিং এ কাজ করতে পারে। কারণ আপনাদের এই প্রস্তাবনা সফল হলে আমরা নারীরাই সবচেয়ে বেশি উপকৃত হব এবং উপকৃত হবে প্রকৃতপক্ষে গোটা জাতি। যতদিন পর্যন্ত পলিটিক্যাল পার্টিকুলার মাইন্ডসেট পরিবর্তন না হবে, মানসিকতা পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত এই নারীদের ডিরেক্ট ইলেকশন করে আসার এবং নারীদেরকে রাজনীতিতে সুযোগ করে দেওয়ার এটা আরো কঠিন হয়ে যাবে। আমরা এখানে যতই বক্তব্য রাখি, বক্তব্যগুলা কিন্তু বাস্তবের চিত্রটা অনেক কঠিন। তখন যখন বাস্তবে যখন পলিটিক্যাল পার্টিগুলো নমিনেশন দেওয়ার সময় আসে, তখন তারা চিন্তা করে যে কাকে নমিনেশন দিলে সে তার সিটটা আসবে, কে আপনার এই যে মারপিট করে টিকে থাকতে পারবে, কার মাসেল পাওয়ার বেশি, এই জিনিসগুলো কিন্তু ফ্যাক্টরে আসে, এটা বাস্তবতা। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো যদি পার্সেন্টেজ, আমি নাম্বার ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে মানসিক আপনার সাইকিতে তাদের ধারণ করতে হবে যে আমি এতগুলো নারী আসন দিব বা নারীর পার্টিসিপেশন আমার বাড়াতে হবে। সেই জন্য 2 থেকে 3 বছর আগে, শুধু ইলেকশনের আগে কিন্তু আমাদের এইগুলা করলে চলবে না, এই প্রোগ্রামগুলো করলে চলবে না। দিস ফাইট হ্যাজ টু গো অন ডে আফটার ডে, ইয়ার আফটার ইয়ার, তারপরে যদি কিছু হয়। আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আমাদের যদি পলিটিক্যাল পার্টিগুলো 2-3 বছর আগের থেকেই যদি তারা নারীদেরকে সিলেক্ট করে যে না, আমার পার্টিতে এরা বিভিন্ন এরিয়াতে কাজ করবে এবং তারা ইলেকশন করবে, ডিরেক্ট ইলেকশন করবে এবং তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। সো পার্টির একটা ডাইরেক্ট সাপোর্ট লাগবে, সহযোগিতা লাগবে, ওই নারীর কলিগদের সহযোগিতা লাগবে। তারপরে গিয়ে সে একটা জায়গায় 2-3 বছর ওয়ার্ক করার পরে তারপরে সে কিন্তু একটা কনস্টিটুয়েন্সিকে ওন করতে পারবে। তো সেই জায়গাটাই কিন্তু এখনো আমরা বাংলাদেশ আসে নাই। ঐক্যমত কমিশন নিয়ে কথা বলে লাভ নেই, কারণ ঐক্যমত কমিশন যেই সমস্যা এত বছরের 6-7 মাসে, এই সমস্যা তো ঐক্যমত কমিশন কি সমাধান করবে? ঐক্যমত কমিশন এটা কাজ না। সব কমিশনের কথা বলে, নারী কমিশন ডাজন্ট ইভেন এক্সিস্ট। নারী কমিশনের কি হয়েছে? ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তো যে বাংলাদেশে নারী কমিশন নিয়ে কোনো আলোচনাই হয় না, সেখানে আপনি নারীদের কি অবস্থা থাকতে পারে? নারীরা সবসময় ছেলেদের চেয়ে ভালো করে, ম্যাট্রিকের রেজাল্ট দেখেন, ইন্টারমিডিয়েট রেজাল্ট দেখেন, সব রেজাল্ট নারীরা অলওয়েজ হেড অফ আমি আমার ভাইদেরকে ছোট করছি না, বাট দ্যাটস দ্য রিয়ালিটি। সো সেই জায়গা থেকে যদি আমরা দেখি, আমাদের এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, নারী কর্মী হিসেবে আমি ডিরেক্ট ইলেকশনের পক্ষে, বাট রিজার্ভ সিট আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই বক্তব্যটা এসছে কিছু, আমি রিজার্ভ সিট আমাদের এখন ফেলে দিলে চলবে না। কারণ রিজার্ভ সিটও যদি আমরা ফেলে দিই তাহলে আরও কিছুই থাকবে না। রিজার্ভ সিট না থাকলে তখন দেখবে তখন ঐক্য কমিশনের ছবির মতন পার্লামেন্টের ছবি হবে, সব ছেলে। তো এখন সেই জন্যে রিজার্ভ সিটে যারা আসবে তাদের মনোনয়ন কিভাবে হচ্ছে, তাদের মনোনয়ন ট্রান্সপারেন্টলি হচ্ছে কিনা, যোগ্য নারীর যোগ্য জায়গায় আসছে কিনা, সেইটা এনশিওর করতে হবে। শুধু পার্লামেন্টের নাচ গানের জন্য নারীদেরকে আনলে হবে না। নারীরা যাতে কোয়ালিটেটিভ ভূমিকা রাখতে পারে, নারীরা যাতে পলিসি মেকিং এ কাজ করতে পারে, আইন প্রণয়নে কাজ করতে পারে, সেই রকম নারীরা যেন ট্রান্সপারেন্টলি রাজনৈতিক দলগুলো আনতে পারে, সেই ট্রান্সপারেন্সিটা নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে। 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পরে আমাদের সামনে একটা সম্ভাবনার যে দিগন্ত খুলে গিয়েছিল, সেখানে সব পক্ষের সমান দায়িত্ব এই যে নারীদের বিষয়ে, বিশেষ করে রাজনীতিতে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা, সরাসরি নির্বাচন। সামনের সারিতে আনা বলতে আমরা কি বুঝি? সরাসরি নির্বাচনে মনোনয়নের সংখ্যা বৃদ্ধি করা। আমাদের সংরক্ষিত সিট কিন্তু বহু বছর ধরে আছে, যত বছর বাংলাদেশের সংসদ অলমোস্ট অত বছর, কিন্তু সেইটার যদি সেই অর্থে খুব বেশি উপকার থাকতো তাহলে হয়তো আমরা অনেক 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 নারীকে জাতীয় নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে দেখতে পারতাম। কাজেই টেস্ট কেস হিসেবে এটাকে যদি ধরা হয়, ইটস আ ফেইলিয়ার সিস্টেম, কিন্তু তারপরেও এই সিস্টেম এখনও, তারপরেও কিছু নারী যাদের এই প্রোটেকশনের প্রয়োজন আছে, হয়তো তাদের জন্য টিকিয়ে রাখার দরকার আছে। তাদেরকে যখন উপদেষ্টা করা হলো, এটা সমান সংখ্যায় করার, এটা 2025-এ এসে তিনজন উপদেষ্টা হলেন ছাত্রদের মধ্য থেকে। আমরা জানি যে এখানে কারো ত্যাগ, কারো কষ্ট কিংবা কারো প্রয়োজন প্লাস মাইনাস করার সুযোগ নাই। যারা ত্যাগ করেছেন সবারটাই কিন্তু অবর্ণনীয়, প্রত্যেকেই কষ্ট করেছেন, নারীরাও তো করেছিলেন। তাদের মিনিমাম রেসপেক্ট, যে ভ্যালিডেশন যেটা সরকারের দেওয়ার সুযোগ ছিল, সেটা দেননি। রাজনৈতিক দলগুলো পিছিয়ে পড়া দল, এটা জানা কথা। আমাদের রাজনীতি
রাজনীতির ধরনের মধ্যেই প্রতিটা দল, এমনকি নতুন যে দলগুলো হয়েছে তারাও এর বাইরে যেতে পারেনি। এই যে পিছিয়ে পড়া দলের এই ধরন, এইটার ক্ষেত্রে সরকারের তো একটু অভিভাবকের ভূমিকা নিতেই হবে। এই যে 5ই আগস্টের পরের এই 1 বছর নির্বাচনের আগের এই সময়টায় যদি তারা শক্ত হতে পারতেন, তারা যদি একটা এমন একটা মানে আরপিও যেভাবে কি বলে করা হয়েছিল 33%, সেটার তো প্রয়োজন ছিল না। 10% বা 15%-এ তারা যদি এটা বাধ্যতামূলক একটা সিস্টেমে নিয়ে চলে আসতেন, কোন রাজনৈতিক দল বলতো যে আমরা রাজি নই? আলোচনা সাপেক্ষে তারা তো বলতেই চাইতে পারে, কিন্তু আপনারা তো অভিভাবক সরকার হিসেবে আপনারা কোনো চেঞ্জ আনবেন, আপনারা বিশেষ ধরনের পরিবর্তন আনবেন এই প্রত্যাশাতেই কিন্তু সমগ্র জাতি আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে। রাজনৈতিক দলের বহুদিক দেখতে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকগুলো দলের সাথে যুগপৎ আন্দোলন করে, তাদের অনেক সীমাবদ্ধতা আছে। আজকে আমি যেমন মনোনয়নের জন্য যুদ্ধ করছি, আপনাকে আমি নিশ্চিত করতে পারি আমার পুরুষ সহযোদ্ধ একইভাবে যুদ্ধ করছেন, ফলে আমাদের জন্য রাস্তাটা কঠিন। কাজে এই জায়গাটায় আমরা অন্যান্য স্টেক হোল্ডাররা আমাদের মতো চেষ্টা করছি, কিন্তু এখনও সময় আছে। আমি সরকারকে আহ্বান জানাবো, আপনার যদি কিছু করার থাকে দেখেন, আর আমরা আমাদের নিজেদের দলের ভেতরে অন্যান্যভাবে প্রেশার পয়েন্ট হিসেবে আপনারা যারা কাজ করছেন সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের এই প্রস্তাবনা সফল হলে আমরা নারীরাই সবচেয়ে বেশি উপকৃত হব, এবং উপকৃত হবে প্রকৃতপক্ষে গোটা জাতি। আমরা যে সন্তানদের তৈরি করব, এবং অন্যান্য পুরুষ বলুন আর নারী বলুন, যখনই তৈরির প্রশ্ন আসে, ফ্রম হাউস টু হোম, ওটা আমরাই বানাই। কাজে বাংলাদেশকে তৈরি করবেন আমাদেরকে ছাড়া, ওইটা একটা দুঃস্বপ্ন তো, কিংবা অতি স্বপ্ন, সেইটা থেকে আমি সরে আসতে অনুরোধ জানাচ্ছি।